ওয়েলকাম ভিউয়ার্স, আমি আনিকা সাফায়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনআরবি টিভির নতুন অনুষ্ঠান ইমিগ্রেশন টাইম উইথ শাহনাজে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার টরন্টো সময় রাত 10টায়। এই অনুষ্ঠানে আমরা কানাডিয়ান ইমিগ্রেশনের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব এবং আমাদের সাথে থাকবেন একজন ইমিগ্রেশন কনসালটেন্ট। আজ আমাদের সাথে আছেন টরন্টো শহরের রেনাউন্ড ইমিগ্রেশন কনসালটেন্ট শাহনাজ পারভিন। আসুন তাহলে আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। ওয়েলকাম টু আওয়ার শো শাহনাজ, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপনার পরিচয়টা আপনি কি আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলবেন? অবশ্যই। আমার পুরো নাম শাহনাজ পারভিন। পেশায় আমি একজন রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট। এছাড়া অন্টারিওর একজন কমিশনার অফ ওথ, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে অনুমোদন প্রাপ্ত একজন কমিশনার অফ ওথ আমি। এছাড়া আমরা যারা ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করি তাদেরকে বিভিন্ন প্রভিন্সে কাজ করার জন্য বিশেষ রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। সাসকাচুয়ান ইজ ওয়ান অফ দ্যাম। সুতরাং সাসকাচুয়ানে কাজ করার রেজিস্ট্রেশন আমার রয়েছে। সুতরাং সাসকাচুয়ানে যদি কেউ আসতে চান যে কোনো ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে, তাহলে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। আদার দেন দ্যাট আমি কো-ফাউন্ডার অফ সাফায়ার ইমিগ্রেশন। এছাড়া আমার অন্য একটা প্রফেশন আসলে রয়েছে, সেটা হচ্ছে আমি শিক্ষকতা করি। আমি এই প্রোগ্রামটা পড়িয়ে থাকি, অর্থাৎ ইমিগ্রেশন কনসালটেন্ট প্রোগ্রামটা পড়িয়েছি প্রায় 5 বছরের মতন। এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ইমিগ্রেশন কেস ম্যানেজার। এছাড়া যে কাজটা করি এটা আসলে আমি বলবো যে আমার ঠিক পেইড ওয়ার্কের মতন নয়, কিন্তু কাজটা আমি ভীষণ আনন্দের সাথে করি। সেটা হচ্ছে যে আমি মেন্টর হিসেবে কাজ করি। যারা অলরেডি ইমিগ্রেশন কনসালটেন্ট প্রোগ্রামটা শেষ করে ফেলেন তাদের ইন্টার্নশিপের প্রয়োজন হয়, অথবা কেউ চান যে ওনারা অরিজিনাল ফিল্ডে নামার আগে, অর্থাৎ ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ শুরু করার আগে যদি কারো সঙ্গে যিনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন অথবা লয়ার হিসেবে ইমিগ্রেশন ফিল্ডে আছেন তাদের সাথে একটা কাজ করে কাজটা শেখা, হাতে কলমে শেখা। এই মেন্টর হিসেবে কাজ করছি আমি বলবো 6 বছরের বেশি সময় থেকে। কারণ আমি যখন কাজটা শুরু করি তখন এই সুযোগটা আমি পাইনি। আমি সব কিছু নিজে ঠেকে শিখেছি এবং তখন আমি রিয়েলাইজ করেছি যে কেউ যদি একটু সাহায্য করে তাহলে জীবনটা কত সহজ হয় এবং কতটা কনফিডেন্সের সাথে কাজটা শুরু করা যায়। সো মেন্টর হিসেবে কাজ করছি, শিক্ষকতা করছি, আর ডেফিনেটলি আমি প্রাইভেট প্র্যাকটিস করছি অ্যাজ অ্যান ইমিগ্রেশন কনসালটেন্ট। শাহনাজ, আমরা জানি যে এই প্রোগ্রামে আমরা বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করি, তো আজকে আপনি কোন টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন? আনিকা, আমি যে প্রোগ্রামটা নিয়ে শুরু করতে চাই, কারণ বিভিন্ন এপিসোডে আমাদের সুযোগ থাকবে ইমিগ্রেশনের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলার, কিন্তু আজ আমি আসলে কথা বলতে চাই সুপার ভিসা নিয়ে। সুপার ভিসা, সুপার ভিসা নামটা কেন? হোয়াটস সো স্পেশাল অর সুপার অ্যাবাউট ইট? সুপার পাওয়ারটা কি? খুব স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে নামটা বলে দিচ্ছে যে সামথিং ইউনিক ইজ ভেরি মাচ দেয়ার, রাইট? আচ্ছা, আসলে বিষয়টা সেটা হচ্ছে যে সুপার ভিসা এক্সক্লুসিভলি একটা ক্লাসের জন্য, একটা ক্যাটাগরির মানুষের জন্য। কারা তারা? তারা হচ্ছেন প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস। সুতরাং তুমি যদি খেয়াল করো তাহলে হচ্ছে প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস তারা ডেফিনেটলি আমাদের জীবনের স্পেশাল মানুষ, সুপার মানুষ ওনারা। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রোগ্রামটার নাম কেন সুপার ভিসা বলা হলো? এটা তো অন্য কিছুও বলা যেতে পারতো। বিষয়টা সেটা হচ্ছে যে তুমি যদি লক্ষ্য করো একজন কনসালটেন্ট হিসেবে, আমি জানি যে তুমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট, তুমি লাইসেন্স নিয়েছো এবং এই ফিল্ডে কাজ করতে শুরু করেছো। সো তুমি যদি লক্ষ্য করো তাহলে যেটা দেখবে সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা 3 জেনারেশনকে একসঙ্গে করেছে। যেমন ধরো যে ইনভাইট করবে সে করতে পারে কাকে? তার বাবা মাকে, সে করতে পারে তার গ্র্যান্ড প্যারেন্টসকে। তাহলে একটা প্রোগ্রামের মধ্যে 3 জেনারেশনকে আনা হয়েছে। এটা একটা ইউনিকনেস, এটা সুপার একটা বিষয়। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এটাই ইমিগ্রেন্টের দেশ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কানাডাতে আসে, এখানে বসবাস করে এবং
এই দেশকে নিজের দেশ হিসেবে গ্রহণ করে, কানাডিয়ান ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করে, কানাডিয়ান কালচারে তারা কন্ট্রিবিউট করে, মাল্টিকালচারিজমকে তারা ফ্লারিশ করতে সাহায্য করে। কিন্তু প্রত্যেকের কিন্তু রুট হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং যখন একটা মানুষ এখানে আসে খানিকটা কিন্তু রুটলেস হয়ে সে আসে, আপরুটেড হয়ে সে আসে। সো সে এখানে আসলে আবার নতুন করে এই জায়গাটাকে বেছে নেয়, ভালোবাসে, কিন্তু তার মন পড়ে থাকে কিন্তু তার বাবা মায়ের কাছে, তার দাদা দাদির কাছে। সুতরাং এই প্রোগ্রামটা এই সেতু বন্ধনটা করে যে ফ্যামিলি রিইউনিয়নের জন্য, যাতে একজন মানুষ যখন তার পরিবারের খুব কাছের আপনজনকে কাছে পায় তখন কিন্তু সে অন্য উদ্যমে, একটা বিশেষ উদ্যম তার মধ্যে কাজ করে, উদ্যোগ তার মধ্যে কাজ করে। এবং আমি বলবো যে কানাডিয়ান গভর্নমেন্ট এই কি লজিকটা বুঝতে পেরেছেন, এবং সেই কারণেই এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল মূলত। আচ্ছা, তাহলে সুপার ভিসা এবং 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার মধ্যে পার্থক্যটা কি? ভেরি গুড কোয়েশ্চেন। বিষয়টা যেটা সেটা হচ্ছে যে দুটোই কিন্তু ভিসা। জি। টেম্পোরারি রেসিডেন্স ভিসা, সুপার ভিসাটাও কিন্তু টেম্পোরারি রেসিডেন্স ভিসা, এবং রেগুলার ভিজিটর ভিসাটাও হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স ভিসা। অর্থাৎ একজন মানুষ আসবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এদেশে থাকবেন, তারপরে উনি চলে যাবেন। তোমার প্রশ্নটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে তো তাই। সাপোজ কেউ 10 বছরের ভিসা পেয়েছে, মাল্টিপল কথাটার অর্থই হচ্ছে যে আমি আসা যাওয়া করতে পারবো, কিন্তু সেখানেও একটা পার্থক্য রয়েছে। তুমি যদি প্রথম আলোচনাটা দেখো যেখানে আমরা কথা বলছিলাম ভিসাটা কাদের জন্য, একটা পার্থক্য হচ্ছে প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস। তার মানে হচ্ছে এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান ক্যানট গেট দ্য সুপার ভিসা, দে ক্যান গেট দ্য রেগুলার ভিজিটর ভিসা প্রোভাইডেড ওই রিকোয়ারমেন্টসগুলো ওনারা ফুলফিল করছেন। সুতরাং মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে একজন যখন আসেন, আদার দেন দ্য সুপার ভিসা পাবলিকস, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে উনি আসবেন, 10 বছরের ভিসা হয়তো ওনার পাসপোর্টে রয়েছে, কিন্তু পার এন্ট্রি ওনাকে অ্যালাউ করবে 6 মাস থাকতে, নট এ সিঙ্গেল ডে মোর দেন 6 মান্থস। মাল্টিপল এন্ট্রি 10 বছরের ভিসা, কিন্তু 6 মাসের বেশি থাকার ওনার অনুমতি নেই। উনি এক্সটেনশন চাইতে পারেন, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। কিন্তু সুপার ভিসাতে যখন একজন প্যারেন্টস আর গ্র্যান্ড প্যারেন্টস আসেন, উনি এক টানা 2 বছর থাকতে পারেন। Wow, that's a long time. এক্স্যাক্টলি। আরেকটা বিষয় হচ্ছে যে কারো সিনারিওটা যদি তুমি এরকম দেখো যে একজন প্যারেন্টস এসছেন এবং ওনার 10 বছরের সুপার ভিসা রয়েছে, 2 বছর থাকলেন, এখন তোমার মনে হতে পারে হোয়াট অ্যাবাউট রেস্ট? হ্যাঁ, আরো 8 বছর কি ওনাকে রাখা যাবে না? যাবে না, ওকে। তখন যেটা করা যায় সেটা হলো নট নেসেসারিলি যে ওনাকে ওনার দেশে ফেরত যেতে হবে রি এন্ট্রির জন্য, কারণ বলেছি যে 2 বছরের বেশি থাকতে পারছেন না। সুতরাং যে কোনো আমাদের প্রতিবেশী দেশ হতে পারে, ইউএস অথবা যে কোনো একটা দেশে উনি যদি একটা রাত্রি যাপন করেন, আবার যদি ফেরত আসেন, another 2 years. So you don't need to think about the extension of the visa. সো পার্থক্যটা হচ্ছে এটাই যে মাল্টিপল এন্ট্রি ভিসা একজনের কাছে থাকলে উনি এখানে আসতে পারেন যতবার খুশি, কিন্তু 6 মাসের বেশি থাকতে পারবেন না। আর সুপার ভিসাতে মাল্টিপল এন্ট্রি ভিসা একজন এলেন, 2 বছর থাকলেন, দেন উনি যদি চান দ্যাট পারসন ক্যান আস্ক ফর দ্য এক্সটেনশন। দ্যাটস গুড। আমরা জানি যে কানাডিয়ান ইমিগ্রেশনের প্রত্যেকটা প্রোগ্রামের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস রয়েছে। তো একজন ইনভাইটার যদি তার দাদা দাদি বা নানা নানি কাউকে ইনভাইট করতে চান, তাহলে তার ক্রাইটেরিয়াগুলো কি হবে, রিকোয়ারমেন্টসগুলো কি হবে? যিনি ইনভাইট করছেন, প্রথম কথাই হচ্ছে যে তাকে একজন অ্যাডাল্ট হতে হবে অবশ্যই, তার মানে 18 বছর অথবা তার চেয়ে বেশি হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওনার লিগ্যাল স্ট্যাটাস কি সেটা প্রয়োজন। সুপার ভিসার জন্য যদি কেউ তার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টসকে ইনভাইট করতে চান, তাহলে তাকে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা কানাডিয়ান সিটিজেন হতে হবে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এখানে একটা ইনকামের কথা বলা হয়েছে যে এই পরিমাণ রোজগার তার থাকতে হবে। যেমন ধরো আমি ধরে নিচ্ছি যে একজন হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একটা বাচ্চা রয়েছে এবং তার প্যারেন্টস, 2 জন প্যারেন্টসকেই ইনভাইট করতে চাচ্ছে, তাহলে সদস্য সংখ্যা কি দাঁড়ালো? হাজব্যান্ড ওয়াইফ 2 জন, একজন বাচ্চা 3 জন, আর হচ্ছে তাদের প্যারেন্টস, সুতরাং 5 জন। এই 5 জনের জন্য যেই অ্যামাউন্টটা অথবা ইনকামটা থাকতে হবে অ্যানুয়াল ইনকাম, এবং সেটা 1 বছরের, সেটা হচ্ছে 54,630।
তুমি যদি এটাকে একটা রাউন্ড ফিগার করে ফেলো, কারণ আমরা জানি যে এই যে টাকার বা ডলারের মান ওঠানামা করে, সেদিক থেকে যদি সেফ সাইডে থাকা যে কেউ যদি 55,000 কানাডিয়ান ডলার কারো অ্যানুয়াল ইনকাম হয়, তাহলে 3 সদস্য বিশিষ্ট একজন পরিবার আরও 2 জন প্যারেন্টসকে এখানে ইনভাইট করতে পারেন। সুতরাং মোটামুটিভাবে এই 3টা ক্রাইটেরিয়া যদি কেউ ফুলফিল করতে পারে, তাহলে উনি আসলে চাইলে ওনার প্যারেন্টসকে এখানে নিয়ে আসতে পারেন ভিজিটার সুপার ভিসার আওতায়। এটা তো যে ইনভাইট করছেন তার রিকোয়ারমেন্টস, যারা ইনভাইটেড হচ্ছেন মানে দাদা দাদি, নানা নানি বা বাবা মা, তাদের কি রিকোয়ারমেন্ট হতে হবে? তাদেরও নিশ্চয়ই কোনো একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তো ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি বলেন। অবশ্যই অবশ্যই তাদের তো এলিজিবল হতেই হবে। তাদের প্রথম এলিজিবিলিটি যেটা, সেটা হচ্ছে যে ওনারা একজন পার্মানেন্ট রেসিডেন্ট অথবা একজন কানাডিয়ান সিটিজেনের অ্যাডাল্ট এবং খুব স্বাভাবিকভাবে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কারণ তুমি জানো যে কানাডা ডাজন্ট লাইক ক্রিমিনালস, রাইট? সো সিরিয়াস কোনো ক্রিমিনাল অফেন্স উনি করেননি বা ওনার কোনো রেকর্ড নেই। এরকম কারো বাবা মা অথবা গ্র্যান্ড প্যারেন্টস যদি কেউ হন, অর্থাৎ প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস যদি হন, দ্যাটস অল। আর কোনো রিকোয়ারমেন্টস নেই। আচ্ছা, তাহলে আমার নেক্সট প্রশ্নটা ছিল, এই প্রোগ্রামটা কি বছরব্যাপী খোলা, নাকি কোনো নির্দিষ্ট সময়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তারপর আগানো যাবে? সবচেয়ে সুখের বিষয় হচ্ছে এবং সুপারব, যেটা তুমি বারবার জিজ্ঞেস করছিলে যে ওয়াই সুপার ভিসা, রাইট? হ্যাঁ, বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এটার আরেকটা ইউনিকনেস হচ্ছে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে জানুয়ারিতে করতে পারবে, নভেম্বরে করতে পারবে, ওকে সামারে করা যাবে, বিষয়টা তা নয়। এটা সারা বছর ব্যাপী। আর যে তোমাকে আমি বললাম যে ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি ফুলফিল করা যায়, তাহলে যে বছরে যে কোনো সময়ে করা যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে মেডিকেল ইন্স্যুরেন্স কেনাটা, এটাও হচ্ছে যে যিনি ইনভাইট করবেন তার এটা একটা ক্রাইটেরিয়া যে পার অ্যাপ্লিকেন্ট 100,000 কানাডিয়ান ডলারের একটা ইন্স্যুরেন্স কিনতে হবে কানাডিয়ান কোম্পানির কাছ থেকে। এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কীরকম হতে পারে যদি একটু ধারণা দেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই ধারণাটা দেওয়া খুবই মুশকিল। তার কারণ হচ্ছে যে দ্য প্রিমিয়াম, প্রথম কথা হচ্ছে 100,000 কানাডিয়ান ডলার, দ্যার ইজ নো কম্প্রোমাইজ অর এনি অ্যাম্বিগুইটি অন ইট। আর প্রিমিয়ামটা কীরকম হবে? ইট অলওয়েজ গোজ উইথ দ্য এজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য হেলথ কন্ডিশনস। যেমন ধরো কেউ হয়তো সুপার ভিসাতে আসতে চান, ওনার ডায়াবেটিস রয়েছে, ওনার হাই ব্লাড প্রেশার রয়েছে, ওনার হয়তো আরও অ্যাজমা রয়েছে। এই যে ডিজিজগুলো, এগুলো কিন্তু ওনাকে প্রহিবিট করবে না বা বাধাগ্রস্ত উনি হবেন না এই সুপার ভিসার ক্ষেত্রে আসার জন্য। বা মেডিকেল টেস্ট হবে, কারণ তুমি জানো যে 6 মাসের বেশি যদি এদেশে কেউ থাকে তাহলে বা থাকার পরিকল্পনা থাকে, তাহলে তাকে মেডিকেল এক্সামিনেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সুপার ভিসার ক্ষেত্রেও তাই, যেহেতু অ্যাপ্লিকেন্ট একটানা 2 বছর থাকতে পারবে, সে কারণে তার একটা মেডিকেল এক্সামিনেশন হবে। সো এই ডিজিজগুলো কিন্তু, যেগুলোর কথা আমি মেনশন করলাম, আটকাবে না তার কানাডাতে আসতে। কিন্তু যার এই ডিজিজগুলো রয়েছে, সে যখন ইন্স্যুরেন্স কিনতে চায়, অর্থাৎ সে একটা প্রোটেকশন চাচ্ছে যে আমি যখন কানাডাতে থাকবো তখন গড ফরবিডেন আমার যদি কোনো অসুস্থ হয়ে যাবে বা কোনো হসপিটালাইজেশনের প্রয়োজন হয় বা মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন হয়, তাহলে যেন আমি খরচটা বহন করা যায়। তো সুতরাং যার এই ধরনের রোগগুলো রয়েছে অথবা আরও কিছু সমস্যা রয়েছে, স্বাভাবিকভাবেই তার প্রিমিয়ামটা বেশি হবে। আর একজন প্যারেন্ট হতে পারেন যে তার হয়তো কোনোই সমস্যা নেই, অ্যাবসলিউটলি ফাইন, তাহলে খুব স্বাভাবিকভাবে এবং বয়সেও হয়তো দেখা যাচ্ছে যে হয়তো অনলি 50, আর একজন হয়তো 80-তে দাঁড়ানো উইথ অল হোয়াট এভার আই হ্যাভ মেনশন, অল দ্য কমপ্লিকেশনস, হেলথ কমপ্লিকেশনস, এক্স্যাক্টলি। খুব স্বাভাবিকভাবেই যিনি 80 এবং যার হেলথ কমপ্লিকেশনস রয়েছে, ওনার প্রিমিয়াম বেশি হবে দেন যিনি 50-তে দাঁড়িয়ে আছেন এবং হেলথ কমপ্লিকেশনসগুলো নেই অথবা 1-2 রয়েছে বা কম। So it's really hard to say the exact amount. It always goes with age and the health conditions of particular applicant.
আচ্ছা শাহনাজ, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আপনি যদি আরেকটু আমাদেরকে বলতেন পুরো প্রসেসটা ফ্রম স্টার্টিং টু এন্ড, মানে তাহলে বুঝতে মনে হয় সুবিধা হতো আমাদের দর্শকের যে কিভাবে পুরো জিনিসটা আমরা ফিল আপ করবো। বিষয়টা যেভাবে হয় আমি যেটা বললাম যে প্রথম হচ্ছে যে যিনি ইনভাইট করবেন তাকে এইটা স্থির করতে হবে এই কাজটা আমি করতে যাচ্ছি এবং আমি এলিজিবল। এলিজিবিলিটিটা হচ্ছে খুব সিম্পল। উনি পার্মানেন্ট রেসিডেন্ট আর কানাডিয়ান সিটিজেন, একজন অ্যাডাল্ট, উনি মেডিকেল ইন্স্যুরেন্স কিনেছেন এবং এখন উনি ইনভাইট করতে যাচ্ছেন ওনার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টসকে। সেক্ষেত্রে সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা করা যায় অনলাইন অ্যাপ্লিকেশনও সম্ভব অথবা পেপার অ্যাপ্লিকেশন, এবং দুটোকেই সমানভাবেই ইমিগ্রেশন দেখে থাকে। সুতরাং ইচ্ছা করতে হবে, ইন্স্যুরেন্স কিনতে হবে, এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে, দেন যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো প্রপারলি পূরণ করতে হবে এবং খুব স্বাভাবিকভাবেই প্রতিটি অ্যাপ্লিকেশনের সঙ্গে একটা ডকুমেন্ট চেকলিস্ট থাকে, সেই ডকুমেন্ট চেকলিস্টটা ফলো করা। এবং যেহেতু আমরা প্রত্যেকে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বহন করি, আমাদের এনভায়রনমেন্ট ভিন্ন, সুতরাং এরকম যদি মনে হয় যে এই পার্টিকুলার অ্যাপ্লিকেন্টের শুধুমাত্র ডকুমেন্ট চেকলিস্টটা ফলো করলেই হবে না, ডকুমেন্ট চেকলিস্ট ফলো করা মাস্ট। সো দ্যার ইজ নো বাউন্ডারি যে আই ক্যানট গো বিয়ন্ড দ্য ডকুমেন্ট চেকলিস্ট, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অনলাইনে করি অথবা পেপার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করি না কেন, একজন ইমিগ্রেশন অফিসার ওটা রিভিউ করবেন এবং এটার একটা রেজাল্ট দিবেন। সুতরাং যদি প্রয়োজন হয় তাহলে ডকুমেন্ট চেকলিস্টের বাইরে আসতে হবে এবং অ্যাপ্লিকেশনটাকে এইভাবে সাবমিট করতে হবে যাতে এটা কনভিন্সিং হয়, সমস্ত রিকোয়ারমেন্টসগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, এবং তারপরে শুধু অপেক্ষা এবং ভিসাটা পাওয়া, কানাডাতে আসা। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা পুরোটা কমপ্লিট হতে কতদিন সময় লাগে? আমি জানি না, এটা আসলে এটা আমি জানি যে আমাদের দর্শকের অনেকেই প্রশ্ন যে কতদিন লাগবে, কতদিন পরে আমার বাবা মা এখানে আসবে। এক্স্যাক্টলি, দেয়ার আর টু আনসার্স। ইটস রিয়েলি উইয়ার্ড যে প্রসেসিং টাইমের উত্তরটা কেন দুই রকম হবে, তাই তো? এই যে আমি একটু আগে বললাম যে সুপার ভিসা আসলে অ্যাপ্লাই করা যায় অনলাইন এবং পেপার। সাধারণত তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে মোস্টলি লোকজন কোনটা ব্যবহার করে, অনলাইন, কারণ এখন আমরা অনলাইনের যুগে বসবাস করি। ইটস দ্য ফাস্টার, ইটস কনভিনিয়েন্ট, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু আমরা আগে যেটা করতাম আইআরসিসির অ্যাকাউন্ট, সেটা জিসিকি অ্যাকাউন্ট বলে, ইউ আর অ্যাবসলিউটলি অ্যাওয়্যার অফ ইট, রাইট? কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন করলে আজকে এই মুহূর্তে যদি তুমি আইআরসিসির ওয়েবসাইটে যাও, তুমি সেখানে দেখবে যে 163 ডেজ লাগবে বাংলাদেশের জন্য। ইট ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। আমি স্পেসিফিক্যালি বাংলাদেশের কথা এই কারণে বলছি যে আমাদের অডিয়েন্স বাংলাদেশ থেকেই মূলত বা বাঙালি অডিয়েন্সরা দেখবেন, বাট ইট ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি প্রসেসিং টাইমটা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে ওয়েবসাইট দেখাচ্ছে 163 ডেজ, অনলাইন অ্যাপ্লিকেশন অর পেপার। আমি গত পরশুদিন একজন প্যারেন্টসের অ্যাপ্রুভাল পেলাম সুপার ভিসার জন্য। সেই সুপার ভিসার ইয়েটা পেতে আমার সময় লেগেছে 28 দিন। 28 দিন মাত্র? এখন তোমার প্রশ্ন হতে পারে যে হাউ কাম? অবশ্যই, ওয়েবসাইট যখন 163 ডেজ বলছে, আপনি 28 দিনে কিভাবে পেলেন? মনে তো হচ্ছে আমি কোনো ম্যাজিক জানি না। সেটা হচ্ছে যে আসলে একটা ব্যাকলগ পড়ে গিয়েছে, তুমি ভুলে গেলে চলবে না, আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সুতরাং সব জায়গায় কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, আমাদের জীবন থমকে গিয়েছে, আমাদের সিস্টেম বাধাগ্রস্ত হচ্ছে। তো যার ফলে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন জমা হয়েছে সুপার ভিসার ক্ষেত্রে, রেগুলার ভিসার ক্ষেত্রে, স্টাডি পারমিটের ক্ষেত্রে, কিন্তু কোনোভাবেই এটাকে আসলে যে সময়টা লাগা প্রয়োজন সেই সময়ের মধ্যে করা যাচ্ছে না। সুতরাং 7 সেপ্টেম্বর 2021-এ ইমিগ্রেশন থেকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট এসছে যে আমরা জানি যে অনেক অ্যাপ্লিকেশন জমা হয়ে আছে, 6 মাস হয়ে গিয়েছে, 9 মাস হয়ে গিয়েছে। ইভেন আমার অনেক অ্যাপ্লিকেন্ট আছে যে যাদের আমি সুপার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, 7-8 মাস হয়ে গিয়েছে। টিল ডেট আই ডিডন্ট গেট এনি রেসপন্স। 7 সেপ্টেম্বরের আগে যেখানে করেছিলাম সেটা হচ্ছে যে জিসি
জিসিকি অ্যাকাউন্ট, তার মানে পুরনো সিস্টেমে। 7 তারিখ থেকে 7 সেপ্টেম্বর 2021-এ সরকার নতুন একটা পোর্টাল ওপেন করেছে। এটা বলাই হচ্ছে আইআরসিসি নিউ পোর্টাল। সো সেখানে বলে দেওয়া হচ্ছে যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর রেগুলার TRV, temporary residence visa. You can apply for super visa, you can apply for study permit under this new portal. এবং এটার সময়টা হচ্ছে 14 to 30 days. এই জন্যই 28 দিনে। এক্স্যাক্টলি, এই কারণে আমি 28 দিনে পেয়েছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সরকার এই বিষয়টাকে এত গুরুত্বের সাথে দেখেছেন যে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ইচ্ছে করলে তুমি হয়তো অ্যাপ্লাই করে রেখেছো আগের অ্যাকাউন্টে, কিন্তু তুমি রিঅ্যাপ্লাই করতে পারো। নর্মালি কিন্তু এটা অ্যাকসেপ্ট করা হয় না। যখন একই ধরনের অ্যাপ্লিকেশন ইন প্রগ্রেসে থাকে, ইউ আর নট অ্যালাউড টু রিঅ্যাপ্লাই, করা যাচ্ছে না। কিন্তু সরকার এই বিষয়টাকে অনুধাবন করেছে, এটার গুরুত্বটা অনুধাবন করেছে এবং নতুন পোর্টালে আসলে আবার রিঅ্যাপ্লাই করা যাচ্ছে। সুতরাং তোমার প্রশ্নের উত্তরে হচ্ছে কেউ যদি, কিন্তু পুরনো প্রসেসটাও এখনো খোলা আছে, তো কেউ যদি পুরনো রাস্তা ধরে তাহলে তাকে 163 days or maybe more than that সময় লাগে। এর জন্য তো সবই ডিলেড হয়ে গিয়ে। এক্স্যাক্টলি, স্লোয়ার। আর কেউ যদি নতুন পোর্টালে আসে তাহলে সে 1 মাসের মধ্যেই বা তারও আগে পেতে পারে। আচ্ছা আচ্ছা, সুপার ভিসাতে কেউ এলো, সে কি কানাডায় এখানে আসার পরে কাজ করতে পারবে? ওকে, তোমাকে আগে বুঝতে হবে যে যিনি সুপার ভিসায় এসছেন তার আসলে স্ট্যাটাসটা কি, কানাডাতে স্ট্যাটাসটা কি। ওনার স্ট্যাটাসটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট। টেম্পোরারি রেসিডেন্ট কথাটার অর্থই হচ্ছে যে এখানে তুমি এসছো টেম্পোরারি, এখানে তুমি আসবে, সুনির্দিষ্ট সময় তুমি থাকবে এবং তারপরে তুমি চলে যাবে। তো সুতরাং তার কিন্তু আসলে কাজ করার এখানে সুযোগ নেই, বা কাজ করতে হলে যে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় সেই ওয়ার্ক পারমিটের জন্য উনি এলিজিবল হন না। শুধুমাত্র এটা আমি বলবো যে কানাডিয়ান ইমিগ্রেশনের হিস্ট্রিতে আমার জানা মতে প্রথমবারের মতন যে প্যান্ডেমিক চলাকালীন সময়ে আমাদের দেশে বহু মানুষে কানাডাতে এসেছিলেন এবং ওনারা যেতে পারেননি। দে ওয়ার স্টাক, চলে যেতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, কারণ প্যান্ডেমিকে ফ্লাইট বন্ধ ছিল, ট্রাভেল রেস্ট্রিকশনস ছিল, বর্ডারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এটা আসলে একটা কি বলবো আনইউজুয়াল সিচুয়েশন। এবং সেই সময়ে সরকার কিছু দিনের জন্য ভিজিটারদের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য একটা সুযোগ দিয়েছিল, কিন্তু দ্যাটস নট দ্য নর্মাল সিচুয়েশন। সো তোমার প্রশ্নের উত্তরে বলবো আমি, সুপার ভিসাতে যারা আসবেন না, দে আর নট অ্যালাউড টু ওয়ার্ক। দে উইল কাম টু ক্যানাডা, they will enjoy quality time with their family members, they will observe the beauty of Canada, and then they will go back to their home country. আচ্ছা, তাহলে এটা এক্সটেন্ডেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ইনভাইটার এবং ইনভাইটেড পারসন তাদের লিগ্যাল অব্লিগেশন কি আফটার তারা যখন কানাডায় চলে আসলো সুপার ভিসায়, দুজনের লিগ্যাল অব্লিগেশনগুলো কি হবে? লিগ্যাল অব্লিগেশন বলতে যেটা সেটা হচ্ছে যে যিনি ইনভাইট করেন তাকে আসলে একটা লেটার অফ ইনভাইটেশন দিতে হয়, দ্যাটস দ্য পার্ট অফ দ্য প্রসেস, এবং একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট আমি বলবো, এবং এটা ডকুমেন্ট চেকলিস্টেও রয়েছে যে যিনি ইনভাইট করছেন তাকে একটা লেটার অফ ইনভাইটেশন দিতে হবে। এবং এই লেটার অফ ইনভাইটেশনে উনি পারপাসটা মেনশন করেন যে কেন উনি ইনভাইট করছেন ওনার প্যারেন্টস ওর গ্র্যান্ড প্যারেন্টসকে, এবং ডেফিনেটলি একটা জায়গায় ওনাকে বলতে হয় যে আনলফুল কোনো কাজ করবেন না উনি যাদেরকে ইনভাইট করছেন এই দেশে আসার পরে, কারণ এ দায়িত্ব উনি নিচ্ছেন। কারণ যিনি ইনভাইট করছেন তিনি পার্মানেন্ট রেসিডেন্ট ওর কানাডিয়ান সিটিজেন। সুতরাং এটা আমাদের একটা অব্লিগেশন, বিইং এ পার্মানেন্ট রেসিডেন্ট ওর কানাডিয়ান সিটিজেন, যে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে আমরা যে কোনো ধরনের ডিজাস্টার থেকে, সেটা ম্যানমেড ডিজাস্টার ডেফিনেটলি এখানে মিন করছে, ক্রাইম থেকে আমরা দূরে রাখবো। হ্যাঁ, সুতরাং যিনি আসছেন এবং উনি এটা মেনে আসছেন, সুতরাং অব্লিগেশনটা ওই জায়গায় যে যিনি বেড়াতে আসছেন সুপার ভিসাতে, প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস এখানে আসবেন, যেটা আমি বললাম ওনারা এনজয় করবেন, এমন ধরনের কোনো কাজ করবেন না যেটা কানাডার জন্য ক্ষতিকর, যেটা কমিউনিটির জন্য ক্ষতিকর, যে কোনো ব্যক্তির জন্য সেটা ক্ষতিকর। আদার দেন দ্যাট আসলে ওই ধরনের আর কোনো অব্লিগেশন নেই। আচ্ছা, ধরেন আমার বাবা মা তারা ইতিমধ্যে কানাডায় আছেন ভিজিটর হিসেবে, আমি কি তাদের জন্য ভিজিটর সুপার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো?
তারা শারীরিকভাবে কানাডায় উপস্থিত আছেন। আচ্ছা, তোমার প্রশ্নটা বোধহয় এটা, ইফ আই এম নট মিস্টেকেন, যে ফিজিক্যালি কানাডাতে থাকার পরে সুপার ভিসার অ্যাপ্লিকেশন করা যায় কিনা। দ্য আনসার ইজ নো। এটা একটা কন্ডিশন যে সুপার ভিসার ক্ষেত্রে প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসকে আউটসাইড অফ কানাডা হতে হবে। ইদার ওনারা ওনাদের হোম কান্ট্রিতে থাকবেন অথবা অন্য কোনো দেশে আছেন। যেমন ধরো হতেই পারে যে একজন হয়তো সৌদি আরবে আছেন, ওখানে হয়তো ওনার পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস আছে, অথবা উনি ওখানে কাজের সুবাদে আছেন, অথবা স্পাউস হিসেবে আছেন, কিন্তু উনি ফিজিক্যালি কানাডাতে নেই। নতুনভাবে অ্যাপ্লিকেশন করা যাবে না যখন একটা মানুষ কানাডায় থাকেন সুপার ভিসাতে, কিন্তু সুপার ভিসাতে চলে আসার পরে ইফ ইউ আস্ক ফর দ্য এক্সটেনশন অ্যান্ড দ্য পার্সন ইজ অলরেডি ইন কানাডা ফিজিক্যালি, ইয়েস ইউ ক্যান আস্ক ফর দ্য এক্সটেনশন, বাট ইউ ক্যানট সাবমিট নিউ অ্যাপ্লিকেশন ওয়াইল দ্যাট পার্সন ইজ অলরেডি ইন কানাডা। আমাদের রিসেন্টলি প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপ ওপেন করা হয়েছিল। তো ধরেন যে কারো এই প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন অলরেডি ইন প্রসেসে আছে, তারা কি সুপার ভিসায় তাদের প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসকে আনতে পারবেন? সাইমালটেনিয়াসলি করা যাবে? আচ্ছা, তুমি বোধহয় বোঝাতে চাচ্ছ যে ওপেন করা হয়েছিল না, যেটা যে আগে ওপেন করা হয়েছিল সাবমিশনটা হয়ে গিয়েছে, যে লাস্ট ডে ছিল 6th ডিসেম্বর 2021। সো তোমার প্রশ্নটা বোধহয় এটা যে ওকে একজন সুপার ভিসাতে এসছে, ফিজিক্যালি একজন প্যারেন্টস বা দুজন প্যারেন্টস আছেন, আমি ইনভাইটেশন পেয়েছি ইয়ের থেকে, আইআরসিসি থেকে, এখন কি আমি এই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আমার প্যারেন্টসের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবো কিনা ওয়াইল দে আর ফিজিক্যালি ইন কানাডা আন্ডার সুপার ভিসা? ইজ ইট ইউর কোয়েশ্চেন? আচ্ছা, উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটা করা যাবে। এবং সেক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে তুমি জানো যে এই প্রসেসটা শেষ হতে একটু সময় লাগে। অফিসিয়ালি বলা হচ্ছে যে অ্যারাউন্ড 24 মান্থস, আমার অভিজ্ঞতা বলে যে আর একটু কম। এটা একটা সময় ছিল যে যখন অনেক বেশি সময় লাগতো, 5 বছর 6 বছর, কিন্তু এখন আসলে এই গ্যাপটাকে কমিয়ে আনা হয়েছে, ইটস এ লেস দেন 2 ইয়ার্স। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো ইটস এ ম্যাটার অফ 15 to 18 মান্থস। এবং যখন সুপার ভিসাতে থাকেন তখন ওনারা এক্সটেনশন চাইতে পারেন, এবং দিস ইজ ওয়ান অফ দ্য ভ্যালিড রিজন that my permanent residency application is in process, so that's why I don't want to leave. এটা একটা justified reason হয় এবং to get the extension. Yes, physically থাকা অবস্থাতে you can submit the permanent residency application. শাহনাজ, আপনি বলছিলেন যে আপনি একজনের সুপার ভিসা করেছেন যে 28 দিনের মধ্যে চলে এসছে। তো আপনি কি আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে এই যে সুপার ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কমন মিস্টেকসগুলো কি কি, যাতে আমাদের দর্শক এটা এড়াতে পারে এবং এটা নিয়ে ভোগান্তি না ফেস করতে হয়? আমি প্রথমে যেটা বলবো যে আমি বলেছি যে 28 দিনে কিভাবে হলো, এবং আমারই অ্যাপ্লিকেন্ট মানে আমারই ক্লায়েন্ট 6 মাসের বেশি হয়ে গিয়েছে। আমার মনে হয় যে 8-10 মাসের ক্লায়েন্টও বোধহয় আমার ডাটাবেজে রয়েছে। আমি অ্যাপ্লিকেশন সাবমিট করে রেখেছি, বাট বায়োমেট্রিক্স হয়ে গিয়েছে, মেডিকেল হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও ওনারা পাসপোর্ট রিকোয়েস্ট পাননি। প্রথম কাজটা যেটা করা সেটা হচ্ছে যে আপনারা প্রসেসটাকে যদি একটু এক্সপিডাইট করতে চান তাহলে প্লিজ রিঅ্যাপ্লাই আন্ডার আইআরসিসি নিউ পোর্টাল। সেক্ষেত্রে যেটা শুধুমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা আবার জমা দিতে হবে, এবং সেটা খুব বেশি নয়। আপনারা জানেন যে সেই অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে পার অ্যাপ্লিকেন্ট $100, আর বায়োমেট্রিক্সের ফিটা দিতে হবে না, উইচ ইজ $85। তার কারণ হলো যে যখন আপনি পুরনো পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন তখন বায়োমেট্রিক্স হয়ে গিয়েছে, সুতরাং বায়োমেট্রিক্সের ভ্যালিডিটি হচ্ছে 10 বছর। এটা হচ্ছে একটা বিষয় যে রিঅ্যাপ্লাই করতে পারেন যাতে বিষয়টা দ্রুত হয়। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যে রিকোয়ারমেন্টসগুলোর কথা বললাম বা আমরা আলোচনাতে এসেছিল, সুতরাং সেই বিষয়গুলোকে যদি আপনারা খুব পরিষ্কারভাবে দেখেন, এবং ইনকামের ব্যাপারটা এখানে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও এটা 1 বছরের ইনকাম। সো অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে বাচ্চার হিসাবটা করেন না, এবং ওনারা হয়তো চাইল্ড ট্যাক্স বেনিফিট যেটা পান সেটাকে হয়তো নোটিস অফ অ্যাসেসমেন্টের সঙ্গে অ্যাড করেন। আসলে বিষয়টা তা নয়। আপনার যদি মনে করেন যে ইনকামটা থাকার প্রয়োজন সদস্য সংখ্যা অনুযায়ী, পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী, আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার স্পাউসের ইনকামটাকেও অ্যাড করতে পারেন। যদিও এই সুপার ভিসাটা প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস
ইনলজ নয়, কিন্তু আপনি একটু বুদ্ধি করতে পারেন, বা যেটা অ্যালাউ করা হয় সিস্টেমে সেটা হচ্ছে যে আপনি যখন একসাথে করছেন, কোসাইনার হচ্ছেন, তখন আসলে কিন্তু ফ্যামিলি ইনকামটাকে অ্যাড করা যায়। সুতরাং এটা একটা টিপস আমি বলবো যে শুধুমাত্র নিজের ইনকাম নয়, স্পাউসের ইনকামও আপনি অ্যাড করতে পারেন। আরেকটা বিষয় খুবই জরুরি এবং খুব কমনলি আমি ভুল হতে দেখি, সেটা হচ্ছে যে আমরা সুপার ভিসায় কারা আসেন, প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস, তাদের অনেক খুব স্বাভাবিকভাবে ম্যারিড হলে অনেক আগে বিয়ে হয়ে গিয়েছে, যে ওনাদের হয়তো ম্যারেজ সার্টিফিকেটটা নেই বা ওটা বাংলায় রয়েছে। আর আরেকটা বিষয় যে কানাডা আসলে খুবই পরিষ্কার কয়েকটা বিষয়, তার মধ্যে এটা একটা যে ডকুমেন্টের ব্যাপারে ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট নিকানামা ইটস এ সেট। আপনি যদি শুধু নিকানামা দেন তাহলে এটা কমপ্লিট হলো না, আপনি যদি শুধু ম্যারেজ সার্টিফিকেট দেন তাহলে এটা কমপ্লিট হলো না। সুতরাং ম্যারেজ সার্টিফিকেট আর নিকানামা যদি বাংলায় থেকে থাকে, ইট হ্যাজ টু বি ট্রান্সলেটেড ইন ইংলিশ। কারো যদি হাজব্যান্ড মারা যান বা ওয়াইফ মারা যান, তাহলে ডেথ সার্টিফিকেট অবশ্যই জরুরি। উনি অ্যাকম্প্যানি করতে পারছেন না, আপনার মনে হতে পারে সে তো অ্যাকম্প্যানি করছে না, আমি তো লিখে দিচ্ছি যে হি অর শি ইজ নো মোর। না, আপনাকে এটা প্রমাণ করতে হবে যে সেই পার্সনটা নেই। তার কারণ হচ্ছে যে আপনি যখন সুপার ভিসার জন্য অ্যাপ্লাই করেন, এমনও হতে পারে যে আপনার দুজন প্যারেন্টসই জীবিত, কিন্তু একজন প্যারেন্টসকে করছেন আর একজন প্যারেন্টসকে করছেন না। সুতরাং উনি নন অ্যাকম্প্যানিং, কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে যে উনি আপনার অ্যাকম্প্যানি করছে না, কিন্তু যে কোনো সময়ে উনি অ্যাকম্প্যানি করতে পারে। সুতরাং আমি যদি 5 সদস্য পরিবারের উদাহরণে আরেকবার ফেরত যাই, যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, একজন বাচ্চা, উনি হয়তো ইনভাইট করছেন একজন প্যারেন্টসকে, দুজনকে নয়, কিন্তু হিসেবের সময় ওনাকে 5 জনকেই ধরতে হবে, কারণ আপনার দুজন প্যারেন্টসই জীবিত। এই বিষয়গুলোকে একটা কনসিডারেশনে রাখা। নামের একটা বিভ্রান্তি রয়েছে উইচ ইজ ভেরি কমন, যেমন দেখা যায় হয়তো বার্থ সার্টিফিকেটে আছে এমডি, পাসপোর্টে রয়েছে পুরাম মোহাম্মদ, মানে এমডির পুরো নাম যেটা হয়, অথবা এক স্পেলিং হয়তো বা পাসপোর্টে, ন্যাশনাল আইডিতে অন্য স্পেলিং, ম্যারেজ সার্টিফিকেটে অন্য স্পেলিং, আবার দেখা যাচ্ছে এডুকেশনাল সার্টিফিকেটে অন্য স্পেলিং। এই যে নামের বিভ্রান্তি, এই যে স্পেলিংয়ের বিভ্রান্তি, ডেফিনেটলি এটাকে অ্যাড্রেস করুন এবং এটার জন্য এফিডেভিটের প্রয়োজন। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি প্যাকেজটা জমা দিলে ইমিগ্রেশন অফিসার এটা খেয়াল করবেন না, অথবা এটাকে ওভারলুক করবেন, কোনোটাই হবে না। খেয়ালও করবেন এবং উনি এটাকে আইডেন্টিফাই করবেন, এবং দ্যার ইজ এভরি পসিবিলিটি ইদার দ্য প্যাকেজ উইল বি ব্যাক টু ইউ যদি পেপার অ্যাপ্লিকেশন হয়, আর অনলাইনে হলে এত কষ্ট করে ওরা এটাও করবে না, হয়তো একটা রিফিউজাল লেটার পাঠাবে। সুতরাং এই বিষয়গুলোকে একটু খেয়ালে রাখা। আর ফটো স্পেসিফিকেশন, কারণ এখন ডিজিটাল যদি আমি অনলাইনে দিই সেক্ষেত্রেও একটা স্পেসিফিকেশন রয়েছে, আবার যদি আমি পেপার অ্যাপ্লিকেশনে জমা দিই প্যাকেজটা, তাহলেও সেখানে স্পেসিফিকেশন রয়েছে। সুতরাং সেই বিষয়গুলোকে ফলো করা। সো দিজ আর দ্য কমন মিস্টেকস আমি বলবো, কিন্তু একজন যদি খেয়াল করে তাহলে ইজিলি দে ক্যান ওভারকাম দোজ মিস্টেকস। আচ্ছা শাহনাজ, আমাদের ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সুপার ভিসা রিলেটেড হেল্পের জন্য, তাহলে আপনাকে রিচ করার উপায়টা কি? আমাকে রিচ করার উপায়টা খুব সহজ। হ্যাঁ, প্রথম কথাই হচ্ছে যে আমি শুরুতে যেটা বলেছি, যেহেতু আমি নানান ধরনের কাজ করে থাকি, আমি কনসালটেন্সি করছি, আমি পড়াচ্ছি, আমি প্রচুর রিফিউজি কেস করে থাকি, সো হিয়ারিং করতে হয়, আমি মেন্টর হিসেবে কাজ করছি, তো সবসময় হয়তো আমাকে ফোনে পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে ইজি টু রিচ মি সেটা হচ্ছে আমাকে ইমেল করা। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে sapphire.immmi@gmail.com। আমার মনে হয় যে এই প্রোগ্রামের নিচে বোধহয় আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাওয়া যাবে। এছাড়া আমার ওয়েবসাইট রয়েছে www.sapphireimmigration.com, সো যেখানে আমার পুরো কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, এবং যে কেউ ইচ্ছে করলেই আমাকে রিচ করতে পারে, এবং আমি অবশ্যই চেষ্টা করব যে সাহায্য করতে। শাহনাজ, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার ব্যস্ত জীবনের টাইম দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আপনার সাথে আমাদের আবার নেক্সট উইকে দেখা হচ্ছে।
আনিকা, তোমাকেও অনেক ধন্যবাদ, কারণ আমিও খুব ভালো ফিল করেছি যে একজন ইয়াং এবং এনার্জেটিক ইমিগ্রেশন কনসালটেন্টের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা জন্য, এবং আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি। আশা করছি যে আমি তোমাকে সামনে আবার পাবো এবং আমরা হয়তো অন্য কোনো প্রোগ্রাম নিয়ে কথা বলবো, এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখবেন তারা উপকৃত হবেন। তোমাকে অনেক ধন্যবাদ, এনআরবি টিভিকেও অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনআরবি টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।